বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবির, আমি তোকে থামতে বলেছি। যদি আর এক পা সামনে বাড়াস তাহলে আমি গুলি করতে বাধ্য হব। সিয়াম, তুই হাজার চেষ্টা করেও আমাকে থামাতে পারবি না। তোর আমাকে ধরার স্বপ্নই থেকে যাবে। আবির, আমি শেষবারের মতন বলছি, তুই না থামলে কিন্তু তোর জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। তোর কত বড় সাহস, তুই একটা মেয়ের পিছনে পড়েছিস? আবির নামে সেই সন্ত্রাসী থামল না। সিয়াম এবার গুলি চালিয়ে দিল ওই সন্ত্রাসীর উপরে। সে মাটিতে লুটিয়ে পড়েছে। সিয়াম তখন দৌড়ে তার সামনে যায়, গিয়ে তার গলাটা চেপে ধরে, কিন্তু ততক্ষণে তার অবস্থা অনেক খারাপ। সিয়াম তখন তার গলা চেপে ধরে বলে, তোর কত বড় সাহস, তুই আরিফের হয়ে কাজ করিস? আজকে তোকে বলতেই হবে আরিফ কোথায় থাকি। সেটা তুই যদি না বলিস তাহলে তোকে এখানেই আমি শেষ করে ফেলবো। আর তুই ওই এতে মেয়েটার পিছনে কেন পড়েছিলি? আমি মরে গেলেও আরিফের কোনো খোঁজ দিতে পারবো না, তাই তুই এমনি চেষ্টা করেও কোনো লাভ নেই। এর চেয়ে বরং ভালো হবে তুই এসব নিজেই বাদ দিয়ে দে, না হলে তোর অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। এমনিতেই তো তোর সব কিছু শেষ। চুপ, একদম চুপ। মৃত্যুর মুখে এসে গেছিস, এরপরেও তুই এরকম কথা বলতেছিস? এরকম কথা বলার সাহস তোর কি করে হলো? তুই এখানে আমার হাতে আছিস, ওই আরিফ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তোকে আমি শেষ করে দেব, আর তোর বস সেও আমার হাতে একদিন না একদিন ধরা পড়বেই। বলে সিয়াম সেখান থেকে চলে আসে। কিছুক্ষণের মধ্যে আবির সেখানে মৃত্যুবরণ করে। আবিরের পাশে তখন একটা মেয়ে এসে দাঁড়ায় দৌড়ে। সেই সময় মেয়েটা হচ্ছে আরিফের লোক, কিন্তু সে জানতো না এটা সিয়াম, কারণ সিয়াম মুখে একটি মাস্ক পরে এসেছিল। তখন মেয়েটা আরিফের কাছে কল দিয়ে বলে, স্যার, সর্বনাশ হয়ে গেছে, আবিরকে কেউ মেরে দিয়ে চলে গেছে। অনেকক্ষণ ধরে তার পিছু নিচ্ছিল, আমি তার পিছনেই ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম লোকটা আবিরকে গুলি করে ফেলেছে। আমি কিছু বুঝতে পারিনি স্যার। কি বলছো তুমি? কার এত বড় সাহস আবিরকে মারে? ওকে আমি শেষ করে দিব। বলো, ওকে কে মেরেছে? তাকে কি দেখতে পেয়েছো? না স্যার, তাকে দেখতে পাইনি। যদি তাকে দেখতে পেতাম তাহলে তো আপনাকে তার নাম বলে দিতাম, কিন্তু আমি তাকে দেখতে পাইনি কারণ লোকটার মুখে মুখোশ ছিল। আপনি একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এরা। আরিফ তখন অনেক বেশি রেগে গেল, কারণ আবির তার অনেক কাছের একটি লোক ছিল। ওদিকে সিয়াম তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কি করবে। যে করেই হোক আরিফকে ধরতে হবে। আরিফকে ধরার একটাই মাধ্যম ছিল আবির, কিন্তু আবিরও মারা গেল, কোনো কিছু স্বীকার করলো না। তখন সে অনেক বেশি রেগে গেল এবং রেগে গিয়ে নিজের আস্তানায় চলে গেল। সেখানে যাওয়ার পর সাকিবকে ডেকে নিয়ে আসলো এবং বলল, সাকিব, আমি যত তাড়াতাড়ি সম্ভব আরিফকে আমার সামনে দেখতে চাই। এর জন্য আমাদেরকে যে করেই হোক ওর ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। আবির আমাদের একটা মাধ্যম ছিল, কিন্তু ছেলেটা কোনো কিছু স্বীকার করেনি। স্যার, আমার মনে হচ্ছে আমরা ভুল পথে যাচ্ছি। ওকে এভাবে বললে ও কোনোদিন স্বীকার করতো না। আবির এমনিতেই মারা গেছে, এর চেয়ে বরং আমাদের উচিত ওর আস্তানায় আক্রমণ করা। আরে বোকা, আমি কি ওর আস্তানা চিনি নাকি? যদি ওর আস্তানা চিনতাম তাহলে অনেক আগে সেখানে আক্রমণ করতাম, কিন্তু তার আস্তানা চিনতে হলে তার লোকজনকে চিনতে হবে। এমনি এমনি যুদ্ধে গেলে আমাদেরকেই মরতে হবে। প্রস্তুতি ছাড়া কোনো কিছুই করা ঠিক না। কিন্তু স্যার, আমরা কিভাবে তার বিরুদ্ধে প্রস্তুতি নেব? তার বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার তো কোনো উপায় আমাদের কাছে নেই। তার লোকজন আমরা কিছুতেই চিনতে পারতেছি না। এর জন্য আমাদেরকে গভীর মনোযোগ দিয়ে খোঁজ করতে হবে। আরিফের মালামাল যে এলাকায় বেশিরভাগ সেল হয় সেই এলাকায় আমাদেরকে খোঁজ নিতে হবে। যে করেই হোক ওদের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন জোগাড় করতে হবে, না হলে তারা এই সমাজটাকে ধ্বংস করে দেবে। তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি লোকজন নিয়ে চলে যাচ্ছি, দেখা যাক কি হয়। সিয়াম বসে থাকলো এবং সাকিব বেরিয়ে গেল। সিয়াম কি করবে কিছুই মাথায় আসছিল না। এখন কিভাবে আরিফকে ধরবে তার মাথা কাজ করছিল না। সিয়াম তখন মাথা নিচু করে ভাবতে থাকে, এই আরিফকে কিভাবে ধরবো? এই লোকটা কতটা চালাকির সাথে কাজ করতেছে। কিভাবে ধরবো একে? যে করে হোক আরিফকে ধরতে হবে, তা না হলে এই সমাজটা ও ধ্বংস করে দেবে।
ওর মাদকের জালে ফেসে যাবে হাজার হাজার মানুষ। এর আগেই আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু আমি কিভাবে ধরবো তাকে? আবিরকে সিয়াম মেরে ফেলেছে, কারণ আবিরের বাবা মা হারা একটি এতিম মেয়েকে ডিস্টার্ব করছিল। আজ সেই মেয়েটার বাড়িতে চলে গিয়েছিল। মেয়েটা আগেই সিয়ামকে জানিয়েছিল। আজ সিয়াম সেখানে গিয়ে আবিরকে ধরে, কিন্তু কিছুই স্বীকার করাতে পারেনি। সিয়াম যখন এসব চিন্তা করছিল তখন হঠাৎ করেই তার ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে মুচকি হাসে, কারণ তার একমাত্র ছোট বোন কল করেছে। সিয়াম তখন ফোনটা ধরে বলল, আরে আমার মিষ্টি বোনটা কল করেছে, কি জন্য বলো ভাইয়া? ভাইয়া তুমি কোথায়? আমাদের বাসায় একজন অতিথি এসেছে, তাড়াতাড়ি বাসায় চলে আসো। তুমি এখনো বাইরে কি করো? আমি তো একটা কাজ করতেছি বোন, একটু পরে চলে আসতেছি। না ভাইয়া, এখন অপেক্ষা করার সময় নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমরা এখনো খাবার খাইনি, তোমার জন্য অপেক্ষা করছি। আমি একদিন বলেছি না রিয়া, তুমি আমার জন্য অপেক্ষা করবে না, তুমি খাবার খেয়ে নেবে। আমার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, তুমি খাবার খেয়ে নাও, আমি সময় মতন চলে আসব। ভাইয়া এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে, আমি খাবার খাবো না তুমি যতক্ষণ না আসবে। তুমি আগে আসো, এরপর খাবার খাবো। সিয়াম তখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তখন তার একটা লোক তার সামনে আসলো, এসে বলল, স্যার, অবাক করার একটা তথ্য এসেছে। আবিরের লাশ আমরা যেখানে ফেলে এসেছিলাম সেখান থেকে আবিরের লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কেউ একজন সেখান থেকে সরিয়ে নিয়েছে। কি বলছো? কে এত তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে নিয়েছে? নিশ্চয়ই ওইখানে তাদের লোক ছিল। তাই এখন তোমার কাজ হচ্ছে তাড়াতাড়ি যাও, গিয়ে ওই এলাকার যত সিসিটিভি ক্যামেরা আছে ওই ফুটেজগুলো নিয়ে আসবে। যে করেই হোক কারা এই জায়গা থেকে লাশ নিয়ে গেছে সেটা জানতে হবে। আর মেয়েটার বাড়ি তো পুড়ে গেছে, এক কাজ করো, তার বাড়ির ক্যামেরা যদি ভালো থাকে তাহলে সেটা চেক করো। স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আর যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলোতে কোনো ফুটেজ পায়নি। আমার মনে হচ্ছে তারা আগে থেকেই জেনে গেছে, তাই সেই জন্যই এত সাবধানতার সাথে কাজ করেছে। নিশ্চয়ই তারা আবার ওইখানে আসবে। তাই এক কাজ করো, তুমি যাও ওই বাসার কাছাকাছি গিয়ে অপেক্ষা করো, তারা ওই বাসায় আবার ফিরে আসবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে পৌঁছে বসে থাকবে। ওকে স্যার, তাহলে আমি ওই বাসায় চলে যাচ্ছি। আর মেয়েটাকে তার বাসায় পৌঁছে দিয়েছি। মেয়েটা আপনার সাথে দেখা করতে চেয়েছিল আবার। ওকে, বলে দিব আমি ওর সাথে দেখা করব সময় মতো। আর ওকে বলবে সাবধানে থাকার কথা। আর এখন আমাকে বাসায় যেতে হবে, আমার বোন আমার জন্য অপেক্ষা করছে। তাই ওকে বলে দাও সে অপেক্ষা করুক, আমি তার সাথে দেখা করব। আর তাকে বলবে খুব সাবধানে চলাফেরা করতে, কারণ আবিরের মৃত্যুর প্রতিশোধ তারা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবে। ওকে স্যার, তাহলে আপনি এখন বাসায় চলে যান। ম্যাডাম হয়তো আপনার জন্য অপেক্ষা করতেছে। সিয়াম তখন হাসি মুখে বাসার দিকে ফিরে আসলো। এখন তাকে সব কিছু ভুলে যেতে হবে, কারণ বাসায় পৌঁছানোর পর এসব চিন্তা যদি মাথায় নিয়ে ঢোকে তাহলে সে ঠিকমতো তার বোনের সাথে কথা বলতে পারবে না। এতে তার বোন হয়তো কষ্ট পেতে পারে, আর সে তার বোনকে কিছুতেই কষ্ট দিতে পারবে না। সে এখন বাসায় পৌঁছালে তখন দেখতে পেল সেখানে নিশা বসে আছে। এটা দেখার পর সে কিছুটা চমকে গেল, কারণ সে চিন্তাও করেনি আজকে নিশা এখানে আসবে। সিয়াম তখন তার সামনে গিয়ে তাকে বলল, কি ব্যাপার নিশা, তুমি কখন আসলে আর কেমন আছো? হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা খাবার খাচ্ছিলে না কেন? আমি তো বলেছিলাম আমি আসব। তোমাদের জিদের কাছে আমি সবসময় হার মেনে যাই, এরকম কেন তোমরা? নিশা কোনো কথা বলছিল না। তখন রিয়া কিছুটা রাগী ভাব নিয়ে সিয়ামের সামনে দাঁড়িয়ে বলল, আরে ভাইয়া, এসে এসব শুরু করে দিলে? তোমাকে একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম, কিন্তু তুমি এরকম করে কথা বললে কেন? আমি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছি, এমনি এমনি ডাকি নাকি? দরকার নেই তোমার আসার, যাও চলে যাও তোমার কাজে। আমার থেকে তো তোমার কাছে তোমার কাজ অনেক বড়, আমি তো কেউ না। দাঁড়িয়ে আছো কেন, যাও। সিয়াম তখন তার বোনকে জড়িয়ে ধরে বলল, আরে আমি কি একবারও বলেছি সেই কথাটা? আমারও তো অনেক খিদে পেয়েছে, সেই জন্য বাসায় চলে আসতে চাইছিলাম, এমনি এইসব বললাম। এখন আমার বোন আমাকে কি সারপ্রাইজ দিতে চায় সেটা একবার দেখি। আগে যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করি, আমরা একসাথে খাবো। এবার তোমাকে সারপ্রাইজ দিতে পারবো, সমস্যা নেই। সিয়াম তখন উপরে যাচ্ছিল, ফিরে একবার নিশার দিকে তাকালো। নিশা নিচের দিকে তাকিয়ে আছে। তার কাছে কেমন জানি লাগছে নিশার এই ব্যবহারটা। সে কিছুতেই নিশাকে ভুলতে পারে না।
এরপরেও নিশা কেন বারবার তার সামনে আসে। শ্যাম রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। এরপর তারা সবাই একসাথে খেতে বসলো। তখন হঠাৎ করেই রিয়া বলে উঠল, ভাইয়া তুমি না সারপ্রাইজ নিতে চাইছিলা, এখন আমি তোমাকে সেই সারপ্রাইজটা বলবো। আশা করি সারপ্রাইজটা পাওয়ার পর তুমি অনেক বেশি খুশি হবে। সিয়াম তখন অনেক অবাক হয়, কি এমন সারপ্রাইজের কথা রিয়া বলছে। সে তখন গভীর উৎসাহ নিয়ে তার বোনকে জিজ্ঞাসা করে, আমি তো সেই সারপ্রাইজের অপেক্ষাই করতেছি। কি সারপ্রাইজ, তাড়াতাড়ি বলো, আমি তো আর অপেক্ষা করতে পারছি না বোন। ভাইয়া জানো, নিশা আবার এসএসসিতে A+ পেয়েছে। সিয়ামের তখন হঠাৎ করেই মনে হলো আজকে তো তার বোনের রেজাল্ট দেওয়ার কথা। সিয়াম তখন তার দিকে তাকিয়ে বলল, এটা তো খুব ভালো কথা, তা তুই কি পেয়েছিস? তখন নিশা সিয়ামের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি জানো না আমরা দুই বান্ধবী সবসময় একরকম থাকি। আমি A+ পেয়েছি, আমার বান্ধবী পাবে না এটা তুমি চিন্তা করলে কিভাবে? আমার বান্ধবী A+ পেয়েছে। হ্যাঁ ভাইয়া, আমিও A+ পেয়েছি। এই খুশিতে আমি নিশাকে আমার বাসায় দাওয়াত করেছি। সিয়াম তখন অনেক বেশি খুশি হলো। তার বোন রিয়া পড়াশোনায় অনেক ভালো। সিয়াম তার বোনকে সবসময় খুশি দেখতে চায়। তার বোনের আনন্দটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিয়াম তখন রিয়ার দিকে তাকিয়ে বলল, তা আমার বোন, তুমি কি চাও তোমার এই সাফল্যের জন্য? রিয়া তখন কিছুটা মন খারাপ করে ফেলল, কারণ তাদের বাবা মা দুজনেই মারা গেছেন। সিয়ামের বাবা মা দুজনকেই খুন করা হয়েছে, কিন্তু সিয়াম চায় তার বোনকে সব সময় হাসি খুশি দেখতে। রিয়া সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছে। চোখের সামনে নিজের মা বাবাকে মরতে দেখলে যে কোনো সন্তানেরই কষ্ট হবে, এটাই স্বাভাবিক। সিয়াম তখন বাসায় ছিল না, তার বোন রিয়াও তখন নিজের রুমে শুয়েছিল। যদি রিয়া তখন রুমের বাইরে থাকতো তাহলে হয়তো রিয়াকেও ওরা মেরে ফেলতো। রিয়ার বাবা মার কথা মনে হচ্ছে। সিয়াম তখন তার কাছে গেল, গিয়ে বলল, আরে এভাবে মন খারাপ করে আসিস কেন বোন? কত খুশি একটা দিন, আমি কত খুশি হয়েছি। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমার সব আনন্দ চলে যাবে। প্লিজ বোন। ভাইয়া, আজকে যদি বাবা মা বেঁচে থাকতেন তাহলে কত খুশি হতেন। তারা সব সময় চাইতেন আমি যেন পড়াশোনায় ভালো করি, কিন্তু তখন তো আমি ঠিকমতো পড়াশোনাই করতাম না। কিন্তু এখন যখন পড়াশোনা করছি তখন বাবা মা আমাকে ছেড়ে চলে গেলেন। এটা শোনার পর আমার কান্না চলে আসছিল, কিন্তু আমি অনেক কষ্টে কান্না চেপে থাকলাম, কারণ এখন যদি আমি তার সামনে কান্না করে দিই তাহলে সে কান্না করতে শুরু করবে। আমি তখন তাকে বললাম, ধুর পাগলি, বাবা মা কি আমাদের ছেড়ে চলে গেছেন নাকি? তারা সব সময় আমাদের ওপরে আছেন, আমাদের ওপর নজরদারি করতেছেন। তারা আমরা কি করতেছি সবকিছুই দেখতেছেন, তাই সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ রিয়া, আমি চাই তুই সবসময় হাসি খুশি থাকবি। তুই কেন এমন করছিস? এত খুশির একটা সময় তুই এভাবে সবার মন খারাপ করে দিলি। তখন রিয়া মুচকি হাসল। সিয়াম তার বোনকে জড়িয়ে ধরল। সিয়াম তার বোনকে খুশি দেখার জন্য যে কোনো কিছুই করতে পারে। সিয়াম তখন তাদের সাথে অনেকক্ষণ বসে গল্প করল, তাদের পড়াশোনার বিষয়েও খবর নিল। কিন্তু সিয়াম নিশার দিকে একবারও তাকাচ্ছে না, কারণ তার দিকে সিয়াম তাকালে কেমন যেন হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার পর তাদেরকে ঘুমানোর কথা বলে সিয়াম চলে আসলো নিজের রুমে। এসে তাড়াতাড়ি করে ইমরানের কাছে কল করলো। কল করে বলল, ইমরান, তুমি তাড়াতাড়ি করে এক কাজ করো, স্যারের কাছে কল করে সবকিছু বলে দাও আমি কি কি করেছি, আর যেটা করব সেটা শুনিয়ে রাখো। আরিফের লোকজনদের ওপর নজর রাখার কথা আমি সাকিবকে বলে দিয়েছি। এখন তোমরা খুব মনোযোগ দিয়ে আরিফের লোকজনদের ওপর নজর রাখবে। আরিফকে যে করেই হোক বের করতে হবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু স্যারকে জানিয়ে দিয়েছি। স্যার বলেছেন সব কিছু মনোযোগ দিয়ে করতে, যেন আমাদের কোনো ক্ষতি না হয়। স্যারের কাছ থেকে অর্ডার নিয়ে ফেলেছি, এখন আমরা নিশ্চিন্তে সব কিছু করতে পারবো। তাহলে খুব মনোযোগ দিয়ে আরিফের লোকজনদের ওপর নজর রাখা শুরু করো। আশা করা যায় আরিফের কাছের একটা লোককে ধরতে পারলেই আরিফের কাছে পৌঁছে যাওয়া যাবে। আরিফ কোথায় কি কাজ করে সব ব্যাপারে খোঁজ নিতে শুরু করো। আরিফকে ধরতে হলে এগুলোর ওপর নজর রাখাটা খুবই জরুরি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের যে দায়িত্ব সেটা আমরা সঠিকভাবেই পালন করব। আমার ভাইয়ের খুনের প্রতিশোধ আমি নিবই আরিফের কাছ থেকে। আরিফ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এরপর ইমরানকে সব কিছু বুঝিয়ে দিয়ে সিয়াম শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছিল না কিছুতেই। শুধু নিশার কথাই মনে হচ্ছিল। মেয়েটা কেমন একটা অদ্ভুত আচরণ করে সিয়ামের সামনে।
আসার পর সব সময় মুচকি হাসতে থাকে। তার এই হাসির প্রেমে সিয়াম অনেক আগেই পড়ে গেছে, কিন্তু ছোট বোনের বান্ধবীর জন্য কিছুই বলতে পারে না। নিশার বাবা মা দুইজনে সিয়াম আর রিয়াকে অনেক বেশি স্নেহ করেন। সিয়ামের বাবা মায়ের মৃত্যুর পর তারাই সিয়ামকে আগলে রেখেছেন। রিয়াকে তারা সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করেন, এই জন্য তাদের কাছে সিয়াম চিরকৃতজ্ঞ। নিশার বাবা ছিলেন সিয়ামের বাবার ব্যবসায়িক বন্ধু। ওনার সাথে সিয়ামের আগেও অনেকবার দেখা হয়েছে, আর তারা বাবা মায়ের মৃত্যুর পর তো তারা সিয়ামদের বাসায় প্রায়ই আসা যাওয়া করেন। নিশা পাশে থাকার কারণে রিয়া মানিয়ে নিয়েছে, আর না হলে সিয়াম কিছুতেই রিয়াকে বোঝাতে পারছিল না। সিয়ামকে তার কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, যে করেই হোক আরিফকে ধরতে হবে। আরিফকে ধরতে না পারলে সন্ত্রাসীদের আস্তানাগুলো ভেঙে ফেলা সম্ভব নয়, কারণ এই এলাকায় যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সব কিছুর মূলে রয়েছে আরিফ। ওদিকে আরিফ তখন নিজের আস্তানায় বসেছিল, তখন কর্মচারীদের সাথে বসে মদ্যপান করছিল। তখন সে চিৎকার করে তার কর্মচারীদের রাফিকের দিকে তাকিয়ে বলে, কে আমার সাথে এত শত্রুতা করলো? ওকে আমি শেষ করে দিব। আমার হাত থেকে ওরা বাঁচতে পারবে না। কে আমার এত বিশ্বস্ত লোককে মারলো? আমি জানি না স্যার, আবির আপনার সাথে কাজ করে, এটা তো কেউ জানতোই না। তাহলে আবিরের সাথে এত বড় শত্রুতা কে করলো? আমার মনে হয় আবিরের সাথে অন্য কারো শত্রুতা ছিল, সেই জন্য তাকে মেরেছে। আপনার সাথে শত্রুতার কারণে আবিরকে মারেনি। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। আমি ওই অফিসার দুটোকে শেষ করে দিয়েছি, ওদের পরিবারকে শেষ করে দিয়েছি। এখন শুধুমাত্র আমার রাজত্ব চলবে, এটা চিন্তা করছিলাম। কিন্তু নতুন কে আসলো? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, যেই আসুক না কেন আমাদের রাজত্ব চলতেই থাকবে। কেউ আমাদের কাজে বাধা দিতে পারবে না। যেই আমাদের কাজে বাধা দিতে আসবে তাকেই মরতে হবে। এরপর তারা হাসতে শুরু করলো, কিন্তু আরিফ শান্ত হতে পারছিল না। সে জানতে চায় তার এত বিশ্বস্ত লোককে মারল কে। এইরকম যদি চলতে থাকে তাহলে তার ব্যবসা শেষ হয়ে যাবে। সে এই দেশের একজন শীর্ষ সন্ত্রাসীদের সাথে একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ীও। তার কথা শুনলে ভয়ে অনেকেই লোক কাঁপতে শুরু করে। তার কর্মচারীদের এমন হাসি দেখে সে অনেক বেশি রেগে যায়। তাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তোদের এখানে খুশি লাগতেছে? আমার একটা লোক মারা গেছে আর তোরা এভাবে হাসতেছিস? তোদেরকে একটা শাস্তি দিতেই হবে। তোদেরকে শেষ করে ফেলবো আমি। কত বড় সাহস, আমার সামনে হাসতেছিস? এই কথা শোনার পর সবাই মুখ বন্ধ করে দেয়। আরিফ তখন রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, কালকের ভেতরে আমি জানতে চাই আবিরকে কে মেরেছে। সব কিছু আমার কাছে এসে বলবি। যদি বলতে না পারিস তাহলে তোকে শেষ করে দিব। নতুন কারা আসলো আমাদের পেছনে লাগার জন্য? আমি আমার কোনো শত্রুকে এই পৃথিবীতে রাখবো না, সবাইকে শেষ করে দিব। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের ভিতরে সব কিছু জেনে নিব। এই সামান্য একটা কাজ করার জন্য এত বেশি চিন্তা করতে হবে না আপনাকে। সেটা কালকেই বুঝতে পারবি। যদি আবিরের খনিকে কালকের ভেতরে ধরতে না পারিস তাহলে বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর। এভাবে হাসির হিসাব তখন দিতে হবে। এই কথা শোনার পর রাফি অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ সে জানে আরিফ কতটা ভয়ঙ্কর। এই কাজটা করতে না পারলে আরিফ তাকে শেষ করে দিবে, এটা নিশ্চিত। আরিফ তেমন তাদেরকে টাকা দিয়ে পুষে রাখে, তেমনি মাঝে মাঝে তাদেরকে শাস্তিও দেয়। এমনকি একটা লোক সামান্য একটা কাজ করতে না পারার কারণে আরিফ তাকে খুন করেও ফেলেছে। রাফি তখন তার লোকজন নিয়ে বেরিয়ে পড়ে আবিরকে কারা খুন করেছে এটা জানার জন্য। তারা খুঁজতে শুরু করে। ওদিকে সাকিব এবং তার লোকজন খুঁজছিল আরিফের কর্মচারীদের। আবিরকে যেখানে মারা হয়েছে সেখানে রাতের অন্ধকারে চলে যায় রাফি এবং তার লোকজন। সেখানে যাওয়ার পর খুঁজতে শুরু করে কোনো প্রমাণ পায় কিনা সেটা দেখার জন্যই। তখন হঠাৎ করে সাকিব এবং তার লোকজনও সেখানে পৌঁছে যায় এবং তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে সাকিব রাফির কলার চেপে ধরে বলে, বল, তোদেরকে এখানে কে পাঠিয়েছে? আবিরের সাথে তোদের কিসের সম্পর্ক? যদি না বলিস তাহলে এখানেই শেষ করে দেব। যদি না বলিস তাহলে আজকেই তোদের জীবনের শেষ দিন। কিন্তু রাফি কিছুতেই বলতে চাইছিল না। এটা দেখার পর সাকিব তাকে মারতে শুরু করে। মারামারি করার পর রাফি চিৎকার করে বলে, তোরা জানিস আমার বসকে? আমার বস হচ্ছে আরিফ। যদি একবার জানতে পারে এই বিষয়টা তোরা আমাকে ধরে রেখেছিস,
তাহলে তোদেরকে শেষ করে দিবে। তাই ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে। তুই যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে আমাকে ছেড়ে দে। এই কথা শোনার পর সাকিব মারতে যাবে, তখনই পিছন থেকে আরও কিছু ছেলে চলে আসে। সবাই মিলে আবারও মারামারি করতে শুরু করে। তখন এই সুযোগে রাফি সেখান থেকে পালিয়ে যায়। সাকিব তখন সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু কোথাও রাফিকে পাওয়া যায় না, কারণ রাফি সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে সিয়াম সকালে ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট করতে গেল, তখন দেখতে পেল তার বোন রেডি হচ্ছে। সিয়াম তখন তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রিয়া, তুই কোথায় যাবি? ও ভাইয়া, তুমি উঠে গেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি নিশার বাসায় যাব, কালকে চলে আসবো। তুমি একটা দিন একটু কষ্ট করে থাকতে পারবে? আরে উনি কেন বাসায় থাকবেন? ভাইয়া তুমি এক কাজ করো, তুমিও আমাদের বাসায় চলে আসবে। আজকে রাতে অনেক মজা হবে। আমি বাবা মা সবাইকে বলে দিয়েছি, তুমি প্লিজ না করো না, আজকে চলে আসবে। হ্যাঁ ভাইয়া, আমিও তাই চাই, তুমি চলে আসো। আমরা সবাই মিলে অনেক মজা করব। আঙ্কেল আন্টি অনেক বেশি খুশি হবে তুমি গেলে। তুমিও তো ওনাদের বাসায় যাও না, প্লিজ চলো না। সিয়াম তখন তাদের দিকে তাকিয়ে আছে। দুজনেই অনেক আগ্রহ নিয়ে কথাগুলো বলছিল। তখন সিয়াম তাদের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আজকে রাতে ওখানে যাওয়ার, কিন্তু তোরা সাবধানে যাবি। এই কথা শোনার পর তাদের আনন্দ আর দেখে কে, তারা এত বেশি খুশি ছিল। তাদের এই খুশি দেখে সিয়ামের অনেক ভালো লাগছিল। সিয়াম কারোর খুশির কারণ হতে পারবে এটা সে কোনোদিনও ভাবতে পারেনি। সিয়াম শুধু নিশার দিকে তাকিয়ে আছে। নিশা কেমন করে জানে সিয়ামের দিকে তাকিয়ে আছে। একটু পর তারা দুজনেই বেরিয়ে গেল। দুজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব যা বলে প্রকাশ করার মতো নয়। সিয়ামের বাবা মা বেঁচে থাকা অবস্থায় দুজনকে একসাথে দেখলে অনেক বেশি খুশি হতেন। সিয়ামের বাবা মার কথা অনেক বেশি মনে হচ্ছে। তারা বাইরে চলে গেলে সিয়াম তখন চলে গেল। আজকে সাকিবের সাথে দেখা করতেই হবে। সাকিব কোন একটা ইম্পর্টেন্ট কথা বলবে, সেই জন্য সিয়াম আস্তানায় চলে গেল। ওদিকে নিশা রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। নিশার আব্বু রিয়াকে দেখলে অনেক খুশি হবে, কিন্তু রিয়াকে এখানে নিয়ে আসার পেছনে আরও একটা কারণ আছে। রিয়া নিশার বাবা মার সাথে কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলবে। নিশা জানে না তারা কি কথা বলবে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলবে। নিশা তখন বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছানোর পরেই নিশা আব্বু রিয়াকে দেখে অনেক বেশি খুশি হলো, কারণ রিয়াকে তিনি অনেক বেশি ভালোবাসেন। নিশার এক এক সময় মনে হয় নিশা তাদের মেয়ে না, রিয়াই তাদের আসল মেয়ে। এতটাই ভালোবাসেন রিয়াকে। রিয়া তখন নিশার বাবার কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনি যে বিষয়টা বলছেন আমি সেটা চিন্তা করে দেখলাম। আমি এটাই চাই, আমার বান্ধবীকে যদি চিরদিন আমার কাছে রাখতে পারি এটা আমার জন্য অনেক ভালো হবে। কিন্তু ভাইয়া কি রাজি হবে? সেটা তো আমাদেরও চিন্তা। ওর সাথে কথা বলতে কিরকম জানি লাগছিল, সেজন্য কথা বলতে পারছিলাম না। তুমি দেখো, কথা বলে যদি রাজি হয় তাহলে আমরা একটু নিশ্চিত হব, কারণ তোমাদের বাবা মা মারা যাওয়ার পর তোমাদের নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। হ্যাঁ আঙ্কেল, এটা ঠিক বলছেন। ভাইয়ার এখন বিয়ের বয়স হচ্ছে, ওর বিয়ে করাটা দরকার। এইভাবে আর কতদিন ঘোরাঘুরি করবে? কাজের চাপে কিছুই করতে পারে না। ওকে বিয়ের কথা বললে কোনোদিন রাজি হবে না। আমরা জোর করে বিয়ে দিতে হবে। নিশা তখন তাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। নিশা তখন রিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করল। রিয়া তখন নিশার দিকে কেমন করে জানিয়ে তাকালো। নিশা কিছুই বুঝতে পারল না। এরপর রিয়া নিশাকে উপরে চলে আসার কথা বলল। নিশা তখন উপরে চলে আসলো, কিন্তু নিশার মনের মধ্যে কিছু একটা কষ্ট হতে শুরু করলো, কারণ সিয়ামকে নিশা অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিশা তাকে বলতে পারে না। কেন জানি সিয়ামের সামনে গেলে নিশা কীরকম জানি হয়ে যায়, সেটা নিশা নিজেই বুঝতে পারে না। সিয়ামের কষ্ট হলে নিশার অনেক বেশি কষ্ট হয়। যেদিন তাদের বাবা মা দুজনের খুন হয় সেদিন নিশা অনেক বেশি কান্না করেছে। নিশা তখন মন খারাপ করে বসে আছে। এটা হয়তো রিয়া বুঝতে পেরেছে। সে নিশার কাছে এসে বলল, কি ব্যাপার বান্ধবী, এত মন খারাপ করার কারণ কি? আমার ভাইয়ের বিয়ে হয়ে যাবে তাই না? নিশা তখন কিছুটা অসহায় দৃষ্টিতে তার দিকে তাকালো। এমনিতেই বুঝতে পারছে নিশার কষ্ট হচ্ছে, এরপরেও এসে সেই একই কথা বলতেছে। নিশা তখন রিয়ার দিকে তাকিয়ে বলল, তোর ভাইয়ের বিয়ে হয়ে যাবে, এতে আমার কষ্ট হবে কেন? সবই বুঝি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসিস, তুই ভাইয়াকে বলতে পারিস না। তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না?
আমি তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সে কিভাবে বুঝলো আমি সিয়াম ভাইয়াকে ভালোবাসি? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি বলছিস? আমি কেন সিয়াম ভাইয়াকে ভালোবাসতে যাব? আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আঙ্কেল আন্টিও জানে তুই ভাইয়াকে ভালোবাসিস। নূর, কি বলিস? আমি কেন তোর ভাইয়াকে ভালোবাসতে যাব বল? আমি এমনি জিজ্ঞেস করছিলাম কার বিয়ে হচ্ছে। তখন সে উঠে গিয়ে আমার ডায়েরিটা নিয়ে আসলো। আমি তখন এটা দেখার পর তার দিকে তাকিয়ে বললাম, এটা হাতে নিস না, ওটা আমার পার্সোনাল জিনিস। কিন্তু সে ওটা নিয়ে আসলো ওখান থেকে। আমি সিয়াম ভাইকে নিয়ে সব কথা লিখেছি ওটাতে। তাকে দেখলে আমার কেমন অনুভূতি হয় সব কিছু আমি ওই ডায়েরিতেই লিখে রেখেছি। সেটা কিভাবে বুঝলো? তখন সেই ডায়েরিটা আমার সামনে এনে ধরে বলল, আমাদের সাথে সবসময় মিথ্যে কথা বলছিস তাই না? তাহলে এটা কি? তুই কি ভাবছিস আমি এটা দেখিনি? 3 দিন আগে যখন তোর বাসায় এসেছিলাম তখন আমি এটা পেয়েছিলাম। এটা পড়েই আমি বুঝতে পেরেছি। এবার আঙ্কেলের সাথে কথা বলেছি, আঙ্কেল রাজি আছেন। আমরা তোদের বিয়ে নিয়ে কথা বলেছিলাম, তোর সাথে আমার ভাইয়েরই বিয়ে দিব। এই কথা শোনার পর আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। তাহলে কি তারা সবাই আমার আড়ালে প্ল্যান করেছিল? আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, সত্যি দোস্ত, তুই আমার সব মনের কথা বুঝিস? সর এখান থেকে। এতক্ষণ বলছিলি আমার ভাইকে বিয়ে করবি না, আমার ভাইকে ভালোবাসিস না, এখন আবার এসব বলছিস? তোর সাথে আমার ভাইয়ের বিয়েই দিব না। নিশা তখন রিয়াকে জড়িয়ে ধরে বলল, আরে ননদিনী, তুমি এসব বুঝো না। আমি তো এমনি বলছিলাম, অন্য কারোর সাথে বিয়ে হলে আমি কেন বাধা দিব? সবারই নিজের পরিবার নিয়ে চিন্তা থাকে। তুই হয়তো তোর ভাইয়ের জন্য আমার থেকে ভালো মেয়ে পেয়েছিস, সেজন্য বিয়ের কথা বলেছিলি। এটা ভেবে আমি আর কিছু বলিনি। তুই চিন্তা করলে কিভাবে আমি তোকে রেখে অন্য কারোর সাথে আমার ভাইয়ের বিয়ে দিব? আমি যখনই জানতে পেরেছি আমার ভাইকে তুই ভালোবাসিস তখন থেকেই আমার মাথায় চিন্তা এসেছে তোর সাথে আমার ভাইয়ের বিয়েটা নিয়ে। আমি তোকে চিরদিন আমার সাথে রাখতে চাই। তোর মতো একটা বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রে। নিশা এই কথা শোনার পর রিয়াকে জড়িয়ে ধরল। সত্যি রিয়া আমার সব মনের কথা বুঝে। এরপর আমরা 2 বান্ধবী মিলে অনেক বেশি মজা করলাম। কিন্তু আমার একটাই চিন্তা, সিয়াম ভাইয়া আসবে তো? যদি ও রাজি না হয় তাহলে কি হবে? এইসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার মনে হয় না উনি রাজি হবে। ওনার মতো এত সুন্দর, স্মার্ট আর এত ভালো ছেলে আমাকে বিয়ে করার জন্য রাজি হবেই বা কেন? তাও আবার আমি তার ছোট বোনের বান্ধবী। এসব চিন্তা করছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম। সন্ধে হয়ে গেছে, এখনো সে ফিরছে না। এটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগলো। তাহলে কি সে আসবে না? ওদিকে সিয়াম তার আস্তানায় বসে আছে। এখন তাকে যে করেই হোক সাকিবের বলা রাফিককে ধরতেই হবে। রাফিক নামের কাউকে সিয়াম চিনত না, কিন্তু সাকিব যেহেতু ছেলেটাকে দেখতে পেয়েছে তাহলে ছেলেটাকে ধরতেই হবে। ওদেরকে যদি ধরতে পারে তাহলে সব কাজ সহজ হয়ে যাবে। সেজন্য সিয়াম সাকিবকে বলল, সাকিব, এক কাজ করো, তুমি ইমরানকে নিয়ে খোঁজ নিতে শুরু করো ওই রাফির ব্যাপারে। যে করেই হোক রাফিকে ধরতে হবে। রাফিকে যদি ধরতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছুর সমাধান চাই। স্যার, আপনি এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে ওকে ধরতে পারবো না, কারণ ও সতর্ক হয়ে যাবে। তবে আমরা এটা করে ভুল করে যদি ওর সব কিছু লক্ষ্য রাখতাম তাহলে ও কোথায় যায়, কি করে, সব বিষয়ে জানতে পারতাম। কিন্তু আমরা ভুল করে ওর উপর আক্রমণ করে ফেলেছি। কিন্তু এখন এসব চিন্তা করলে হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এক কাজ করো, তাড়াতাড়ি খোঁজ নিতে শুরু করো। যে করে হোক ওই ছেলেটাকে ধরতে হবে। ওই ছেলেটাকে ধরলে আমরা আরিফের কাছে পৌঁছাতে পারবো, আর আরিফের কাছে পৌঁছানো আমাদের একমাত্র লক্ষ্য। এরপর তারা দুজনেই বেরিয়ে গেল। সিয়াম তখন অপেক্ষা করতে শুরু করলো। আদনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমাদের নায়ক হচ্ছে সিয়াম, তবে তার আরও একটি পরিচয় আছে, সেটা না হয় একটু পরেই জানাবেন। সিয়াম বাবা মায়ের একমাত্র ছেলে, আর তার একটা ছোট্ট বোন ছিল। কিন্তু সিয়ামের বাবা মা হঠাৎ করেই খুন হয়ে যান। এরপর থেকেই সিয়াম এই ভয়ঙ্কর কাজের সাথে জড়িয়ে যায়। বাবা মায়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সিয়াম এই ভয়ঙ্কর কাজ করতে শুরু করে। তবে কেন সিয়ামের বাবা মাকে খুন করা হলো সেটা আপনাদেরকে বলি। সিয়ামের আরও একটি পরিচয় আছে, সে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। তার বাবার স্বপ্ন ছিল তাকে সেনাবাহিনীতে চাকরি করাবেন। সিয়াম বাবার স্বপ্নকে ছোটবেলা থেকেই শ্রদ্ধা করে এসেছে এবং এটাতেই তার জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছিল। এরপর সিয়াম সেনাবাহিনীতে যোগ দেয়। সেখানে যুক্ত হওয়ার সময় তার বয়স ছিল 20 বছর। আজকে তার বয়স হয়েছে 26। 6 বছরে এই
6 বছরে এই জীবনে সিয়াম কত বড় বড় অপরাধীদেরকে ধরেছে, কিন্তু হঠাৎ করেই একটা অপরাধীর আবির্ভাব ঘটে, যাকে ধরার জন্য অনেক অফিসার গিয়েছিল, কিন্তু সবাই মৃত্যুর মুখে ঢলে পড়েছে। সে বিভিন্ন দেশ থেকে মাদক দ্রব্যসহ বিভিন্ন অনৈতিক পণ্য বাংলাদেশে আমদানি করে। এরপর সেগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করতে শুরু করে। সাধারণ যুবক ছেলেরাই তার মেইন টার্গেট ছিল। সিয়াম যখন সাধারণ একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিল, তখন থেকেই সিয়াম কঠোর পরিশ্রম করে গিয়েছে, যেটা তার উচ্চ পর্যায়ের কর্মরতরা দেখেছেন এবং তারা সিয়ামকে ভালোবাসেন। সেই জন্য তার কাজকে আরও সহজ করার জন্য তাকে আরও একটু বড় পদে নিয়োগ করেন। কিন্তু সিয়ামের কাছে বড় পদ আর ছোট পদ বলতে কিছুই ছিল না। তার কাছে একটাই উদ্দেশ্য, দেশের মানুষের সেবা করা। তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা সঠিকভাবে পালন করা, এবং সিয়াম সেটাই করে যাচ্ছিল। এরপর সিয়ামকে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তখন সিয়াম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে অনেক বড় বড় অপারেশনে অংশগ্রহণ করে। একদিন সিয়াম মায়ানমার থেকে আসা একটি অস্ত্রের চোরাচালান হওয়ার বিষয়ে জানতে পারে। সিয়াম এবং সেটা ধরার জন্য চলে যায় সীমান্তবর্তী এলাকায়। সেখানে যাওয়ার পরে 2টা লোকসহ একটি বিশাল ট্রাক ভর্তি বিদেশি অস্ত্র ধরতে পারে সে। তখন একটি লোক সিয়ামের কাছে কল করে। এই অফিসার, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। তুই আমার অনেক বড় বড় ক্ষতি করেছিস, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন আমার প্রায় 10 কোটি টাকার অস্ত্র তুই আটকে রেখেছিস, ওগুলো ছেড়ে দে, না হলে তোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। এই কে তুই? আর তোর এত বড় সাহস কি করে হলো? তুই একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছিস? তোকে শেষ করে দেব। তোর পরিচয় দে। আমার পরিচয় দিলে তুই এসব কথা বলতে পারতি না। আমি হচ্ছি আরিফ। এই যতগুলো মাল আসছে সবগুলো আমার নামে আসছিল। আমি এগুলো বিক্রি করব, তাই এগুলো ছেড়ে দে। আর আমার লোক দুটোকে ধরেছিস, সেগুলোকে ছেড়ে দে, না হলে ভয়ঙ্কর শাস্তি পাবি। তুই কি ভেবেছিস তোর এসব হুমকি শুনে আমি ভয় পেয়ে যাব? যদি তোর এসব হুমকিতে ভয় পেয়ে যেতাম তাহলে আমি এই চাকরিতে জয়েন করতাম না। তাই শুনে রাখ, তোর ওই 2টা লোককে এমনভাবে শাস্তি দেওয়া হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। আর তোর মালগুলো তো অলরেডি সরকারের কাছে জব্দ করা হয়ে গেছে। ওগুলো আদালত থেকে অর্ডার আসা পর্যন্ত জব্দ করে রাখা হবে, এরপরে ওগুলোকে নষ্ট করে দেওয়া হবে। তাহলে তুই শুনে রাখ, তোকে এর জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর। আমি তোকে সুযোগ দিয়েছি, তুই যদি আমার কাছে আত্মসমর্পণ করে ফেলতি তাহলে আমি তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার কাছে আত্মসমর্পণ করা তো দূরের কথা, তুই আমার ওপর বড় কথা বলছিস। আজ পর্যন্ত যত অফিসার আমার মুখের ওপরে কথা বলছে সবাইকে ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছে। শুনে রাখ, আমি হচ্ছে সিয়াম। আমি এসবে ভয় পাই না। আমি যদি এ ব্যাপারে ভয় পেতাম তাহলে এই চাকরি কোনোদিনও নিতাম না। আমি এই চাকরি নেওয়ার সময় জানতাম আমার কোনো না কোনো দিন মৃত্যু হতে পারে, সেজন্য আমি সবসময় এটার জন্য প্রস্তুত থাকি। তুই কোনো চিন্তা করবি না, তোকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, তখন বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর। এরপর সেই আরিফ নামের লোকটা ফোন রেখে দিয়ে সিয়ামকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর তার চোখ চলে সিয়ামের পরিবারের দিকে। সিয়াম বুঝতেও পারেনি আরিফ তার পরিবারের উপর আক্রমণ করবে। সিয়াম পরিবার নিয়ে কোনো চিন্তা ছিল না। সিয়ামের বাবা ছিলেন একজন ব্যবসায়ী। সিয়াম তখন নিশ্চিন্ত মনে অপরাধীদেরকে ধরার জন্য ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। সকালে উঠে সিয়াম যখন কাজে বের হতে যাবে তখন তার বাবা এসে তাকে বলে, বাবা, আমরা তোর বিয়ে দিতে চাই। আমরা কতদিন আর বাঁচবো, আমরা দেখতে চাই তোর বউকে নিয়ে তুই সুখে আছিস। আমি বাবার এরকম কথা শুনে বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা, তুমি আমাকে যে স্বপ্ন দেখিয়েছিলে সে স্বপ্নের পথে হেঁটে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমি বিয়ে করব, কিন্তু এখন আমাকে কাজ করতে হবে। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো নয়, আমাকে এই পরিস্থিতি সামলাতে হবে। সবকিছু ঠান্ডা হলে আমি নিশ্চয়ই তোমাদের স্বপ্ন পূরণ করব, তোমরা কোনো চিন্তা করো না। সিয়াম বাসা থেকে বেরিয়ে চলে এসেছিল, কিন্তু এটা যে তার বাবার সাথে তার শেষ কথা এটা সিয়াম কোনোদিনও ভাবতে পারেনি। সিয়াম কাজে আসার পর সব বিষয়ে ভুলে গেল, কাজ করতে শুরু করলো।
সিয়ামের সাথে তখন ইমরানও ছিল সিয়ামের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সেও অনেক পরিশ্রমী একজন মানুষ। সিয়ামের সাথে মিলে অপরাধীদেরকে ধরেছিল। তাকেও অনেক হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সেও সিয়ামের মতো অটল ছিল তাদের দায়িত্ব পালনে। ইমরানের পরিবারের কেউ নেই, শুধুমাত্র একটা ছোট ভাই আছে, এছাড়া আর কেউই নেই। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে এই দেশ থেকে সকল অপরাধ নির্মূল করে দিবে, কিন্তু তারা বুঝতেও পারেনি আরিফের লোকেদেরকে ধরা যে তাদের জীবনের জন্য এত বড় বিপজ্জনক হবে। তারা তখন বসে একটা অপরাধের ব্যাপারে তদন্ত করছিল। তখনই হঠাৎ করে তাদের অফিসের নাম্বারে কল আসে। এটা দেখার পর সিয়াম ফোন ধরল। তখন একটা লোক বলে উঠল, তোদেরকে আমি সতর্ক করেছিলাম আমার লোক দুটোকে ছেড়ে দেওয়ার জন্য, আমার সব মাল ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এজন্য তুই একটা ভয়ঙ্কর শাস্তি পাবি, সেটা আমি বলছিলাম। তোদের পরিবারের অবস্থা একবার যা দেখে আয় কি হয়েছে। এই কথা শোনার পর আমরা দুইজনে অনেক বেশি ভয় পেয়ে যাই। দুইজনে নিজেদের বাসায় যাওয়ার জন্য তাড়াতাড়ি বের হয়ে পড়ি। আমি যখন বাসায় পৌঁছালাম তখন দেখতে পেলাম সবকিছু কেমন যেন নীরব। ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢোকার পর যে অবস্থা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ভেতরে ঢুকতেই দেখতে পাই আমার বাবা মা দুজনের লাশ পড়ে আছে গলা কাটা অবস্থায়। এটা দেখার পর আমি চিৎকার করতে শুরু করি। পাশে দেখতে পাই আমার বোন পড়ে আছে। আমি তখন তার কাছে গেলাম, বুঝতে পারলাম তার নিঃশ্বাস এখনো চলতেছে। এটা দেখার পর আমি তাড়াতাড়ি তাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। সাথে সাথে ইমরানের কাছে কল করলাম। ইমরানের কাছে কল করে জানতে পারলাম ইমরানের ভাইকেও তারা মেরে ফেলেছে একইভাবে। আমার বোনকে ডাক্তার চিকিৎসা করলো। কিছুক্ষণ পর আমার বোনের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পর শুধু বাবা মা বলে ডাকতেছিল। আমি তখন আমার বোনকে বাসায় নিয়ে আসলাম। বাবা মায়ের লাশ আগেই দাফন করে দিয়েছি যাতে বোন দেখতে না পায়, কারণ দেখতে পেলেই কান্না করবে। আমার বোনকে আমি জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, বোন কি হয়েছে আমাকে বল। ভাইয়া, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমার জ্বর হয়েছিল, সেজন্য আমি স্কুলে যেতে পারিনি, শুয়েছিলাম রুমের মধ্যে। তখন হঠাৎ করে চিৎকার শুনতে পেলাম। দরজার কাছে এসে দেখলাম কয়েকটা কালো পোশাক পরালো বাবা মাকে গলায় ছুরি দিয়ে আঘাত করছে। এটা দেখার পর আমি চিৎকার করতে যাব, এর আগে সেই লোকগুলো বেরিয়ে গেল। আমি তখনই বাবার কাছে গেলাম, আর কিচ্ছু মনে নেই। আমি তখন মনে মনে ভাবছিলাম যদি আমার বোন তখন চিৎকার করতে শুরু করে তাহলে আমার বোনকেও আর জীবিত পেতাম না। আমি তখন বোনকে জড়িয়ে ধরে বললাম, তুই কোনো চিন্তা করবি না বোন, আমি ওদেরকে শাস্তি দিব। আমার বাবা মাকে যারা মেরেছে তাদেরকে শাস্তি পেতেই হবে, তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি তখন রিয়াকে বাসায় রেখে চলে আসলাম। ততক্ষণে বাসার মধ্যে নিশার বাবা মা চলে এসেছে। আমি তখন ইমরানের সাথে দেখা করলাম। ছেলেটা একদম নিঃসঙ্গ হয়ে ভেঙে পড়েছে। তার একমাত্র আপনজন ছিল তার ভাই, তাকেও মেরে ফেলা হয়েছে। আমি তখন তার কাছে গেলাম, গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, এভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না ইমরান, আমাদের প্রতিশোধ নিতে হবে ওদের কাছ থেকে, ভয়ঙ্কর প্রতিশোধ নিতে হবে। ওরা যেমন আমাদেরকে শেষ করে দিয়েছে ওদেরকেও শেষ করে দিতে হবে। স্যার, আমি কিভাবে প্রতিশোধ নেব? আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি আর এভাবে বাঁচতে পারবো না, আমি শেষ হয়ে যাব। আমার ভাই ছিল আমার একমাত্র আপনজন, আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমার বেঁচে থাকা আর মরে যাওয়া সমান। তারা এভাবে এত সতর্কতার মধ্যেও আমাদের পরিবারকে মেরে ফেলেছে, সেখানে আমাদেরকে মেরে ফেলা তাদের কাছে কোনো বিষয় না। আমরা দুজন মিলে কিছুই করতে পারবো না স্যার, আপনি কিছু চিন্তা করছেন? আমার সবকিছু চিন্তা করা শেষ। এখন আমাদেরকে যেতে হবে সেনাবাহিনীর প্রধানের কাছে। ওনার কাছ থেকে আমরা একটা রিকোয়েস্ট করব, তুমি আমার সাথে চলো, আমি যেটা বলি সেটা করবে এবং সেটা বলবে। বলে আমি তাকে নিয়ে চলে গেলাম সেনা প্রধানের কাছে। ওইখানে যাওয়ার পর তিনি আমাদের দেখে আশ্চর্য হলেন। তিনি অনেক বেশি কষ্ট পেয়েছেন আমাদের এই অবস্থার কারণে। তখন তাকে বললাম, স্যার প্লিজ আমাদেরকে সহযোগিতা করুন, আমি একটা প্ল্যান করেছি। এভাবে ওদের ধরা যাবে না, আরিফকে ধরতে হলে আমাদেরকে ছদ্মবেশে থাকতে হবে। আমরা যদি এভাবে থাকি তাহলে তাদেরকে ধরতে পারবো না, তারা অনেক সতর্কতার সাথে কাজ করতেছে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি কিছু প্ল্যান করে এসেছো। তুমি কি প্ল্যান করেছো সেটা আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের দুজনকে সহযোগিতা করব। স্যার আমি একটা প্ল্যান করেছি,
আমরা দুইজন সুইসাইডের নাটক করব, সবাই জানবে আমরা মারা গেছি, কিন্তু আমরা মরবো না। আমরা এমন একটা অভিনয় করব যেন আমাদের পরিবারের শোকে আমরা আত্মহত্যা করে মারা গেছি, আর সবাই এটাই জানবে পুরো পৃথিবীর কাছে আমরা মৃত হয়ে যাব। সেই জন্য আরিফ আমাদের কোনো খেয়াল রাখবে না। এই সুযোগে আমরা আরিফকে শেষ করে দিব। আপনি প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদেরকে কিছুদিনের জন্য একটু বাইরে থাকার সুযোগ দিন। এটা অনেক চিন্তার একটা বিষয়। তুমি আমার একমাত্র সহযোগী, আমি অন্য কাউকে রাখিনি, শুধুমাত্র তুমি আছো বলে। তুমি আমার একমাত্র বিশ্বস্ত লোক, তুমি চলে গেলে আমি কাজ কিভাবে করব? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, যখনই প্রয়োজন হবে আমাকে ডাক দিবেন, আমি চলে আসব। কিন্তু এখন আমি সবার আড়ালে থাকতে চাই। আমি সামনে থেকে কোনো কিছু করব না, কিন্তু আড়াল থেকে সবসময় আমি আমার দায়িত্ব পালন করে যাব। ওকে, তাহলে আমি তোমাকে ছুটি দিলাম। তুমি কাজটা করতে পারো, কিন্তু খুব সাবধানে করবে যাতে কেউ বিষয়টা বুঝতে না পারে। আরিফকে ধরার মাধ্যমে অনেকাংশ সন্ত্রাসবাদ কমে যাবে। ও হচ্ছে এই দেশের সন্ত্রাসীদের মূল। আপনি কোনো চিন্তা করবেন না, আরিফ বাঘের লেজে হাত দিয়েছে। ওকে বুঝতে হবে ও কতটা ভয়ঙ্কর অপরাধ করেছে। ওকে এর শাস্তি পেতেই হবে। আমি ওকে ছাড়বো না স্যার, আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন। স্যার আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করলেন। আমরা দুইজন মিলে এমন একটা নাটক সাজালাম পৃথিবীর কাছে, এই কথাটা ছড়িয়ে পড়লো যে আমরা দুইজন আত্মহত্যা করেছি। একটা ভিডিও ফুটেজ সবার কাছে প্রকাশিত হয়েছে, যেখানে আমরা দুইজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। এটা নিয়ে অনেক বেশি নিউজ করা হলো, কিন্তু আমি আর ইমরান দুজনেই আড়ালে চলে গেলাম। আমাদেরকে আড়াল থেকে সবকিছু করতে হবে। এরপর আমরা দুজন মিলে শুরু করলাম আমাদের তাণ্ডব। একে একে অনেক অপরাধীদেরকে ধরলাম, কিন্তু কোনো মতে আরিফকে ধরতে পারছিলাম না। কিন্তু এখন আরিফের অনেক কাছাকাছি চলে এসেছি। এখন আরিফ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ওকে শাস্তি পেতেই হবে। ও কোন জায়গায় হাত দিয়েছে ও সেটা বুঝতে পারবে। কিন্তু আমার বোনকে নিয়ে আমি অনেক বেশি সাবধানে রেখেছিলাম তাদের কাছ থেকে, কারণ আমার বোনের কিছু হয়ে গেলে এখন আমি আর বাঁচবো না। সবার কাছে এখন আমাদের এই দুজনের গ্রুপটাকে মাফিয়া গ্রুপ হিসেবে জানে, কিন্তু আসলে আমরা যে মাফিয়া নই এটা কেউই জানে না। আমরা শুধু মাফিয়া হিসেবে কাজ করে যাচ্ছিলাম, কিন্তু আমরা যে আসলে সেনাবাহিনীতে কাজ করি সেটা কেউই জানে না। এভাবে দিন যেতে শুরু করলো। আমাদের গ্রুপ আস্তে আস্তে বড় হতে শুরু করলো। সন্ত্রাসীরা আমাদেরকে ভয় পেতে শুরু করলো, কিন্তু কেউই আমাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারেনি। আমি যে এসবের মূলে আছি এটা কেউই জানতে পারে না। এটাই হচ্ছে আসল কাহিনী। আমার বাবা মা এবং ইমরানের ভাইয়ের এবং বোনের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এই কাজটাই করেছিলাম। এসব চিন্তা করতে করতে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমরা বাসায় নয়, নিশার বাসায় যেতে হবে, কারণ এখানে এখন রিয়া আছে। ওরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য, সেই জন্য ওইখানে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর আঙ্কেল আমার কাছে আসলেন। উনি আমাকে দেখে অনেক বেশি খুশি হলেন, কিন্তু তাদের ব্যবহার দেখে আমার কাছে কিছু একটা অদ্ভুত মনে হলো। সবাই মিলে ডিনার করতে বসেছি, সেখানে নিশা নেই। কেন নেই সেটা আমি জানি না। তখন আঙ্কেল আমাকে বলল, বাবা সিয়াম, অনেক তো বয়স হলো, এভাবে আর কতদিন চলবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দেব। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি। এই কথা শোনার পর সিয়াম নিশার বাবার দিকে তাকালো। নিশার বাবা কি বলতে চায় সিয়াম বুঝতেও পারল না। সিয়াম তার দিকে তাকিয়ে বলল, আমি এখন বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে চাই না। এখনো আমার অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো আগে শেষ করি, এরপর আমি বিয়ে নিয়ে চিন্তা করব। ভাই, এভাবে চলতে পারি নাকি? আমি একা একা বাসায় থাকি, এসব আমার ভালো লাগে না। আমি চাচ্ছি তোমার বিয়েটা দিতে। সেই জন্য আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলে রেখেছি। আমরা সবকিছু ঠিক করে ফেলেছি, এখন আর কোনো কিছুই মানব না। বোন, তুই কেন বুঝতে চাচ্ছিস না? আমি এখন বিয়ে করতে চাই না। এখন বিয়ে করে এসব ঝামেলায় ফেসে গেলে আমি আমার উদ্দেশ্য থেকে দূরে সরে যাব। আমি আমার লক্ষ্য স্থির করে ফেলেছি, এখন আমাকে লক্ষ্য পূরণ করতে হবে। এছাড়া আমি আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে চাই না। তাহলে তুমিও শুনে রাখো, যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে তুমি বিয়ে করে নাও। আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই। আমি খুশি থাকার জন্য তুমি সবকিছু করেছো, কিন্তু তুমি নিজের খুশির জন্য কিছুই করছো না। তুমি খুশি না থাকলে আমি কিভাবে খুশি থাকবো বলো? তখন নিশার মা সিয়ামের কাছে আসলো, এসে বলল, বাবা, আমি তোমাকে আমার ছেলের মতোই দেখি। রিয়া মামনি আমার কাছে এসেছিল আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে। আমরা রাজি হয়ে গেছি। আমরা চাচ্ছিলাম নিশার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতে।
তোমার যদি কোনো আপত্তি না থাকে। এই কথা শোনার পরে তো সিয়াম আশ্চর্যের চরমে পৌঁছায়। সিয়াম যেটা ভাবছিল তারা সেটাই করেছিল। সিয়াম তখন তাদের দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি বুঝতে পেরেছি আপনাদের বিষয়টা, কিন্তু একটা বার আমার বিষয়টা চিন্তা করুন। আমার বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, নিশাকে বিয়ে করব এ তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কিছুদিন পরে এসবে জড়াতে চাই, কারণ আমার উদ্দেশ্য আপনি জানেন। উদ্দেশ্য পূরণ করার জন্য সময় আছে বাবা, কিন্তু নিজের জীবন নিয়ে চিন্তা করো। তোমার বয়স হয়েছে, এখন তোমার বিয়ে করা দরকার। অতঃপর তুমি তোমার কাজ করতে পারো। নিশা তো দূরের কেউ না, এমনিতেই নিশা তোমার আশেপাশে থাকে, ও তোমাকে সাপোর্ট করবে। হ্যাঁ ভাইয়া, প্লিজ না করো না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি আঙ্কেল আন্টির সাথে এই বিষয়ে কথাও বলে ফেলেছি। সিয়াম তখন নিশার বাবাকে বলল, আঙ্কেল, আমি একটু নিশার সাথে কথা বলতে চাই। আপনাদের মতামতের ওপর আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ তার মতামত জানতে হবে। ভাইয়া, ভাবি ওপরে আছে, যাও তার সাথে কথা বলে এসো। আমি এখনো বিয়ের ব্যাপারে কিছুই বললাম না, কিন্তু সে ফুল রেডি, ভাবিটাকে শুরু করে দিয়েছে। আমি তখন ওপরে চলে গেলাম নিশার রুমে। ওখানে যাওয়ার পর দেখতে পেলাম সে বসে আছে। আমি তখন তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, নিশা, তুমি হয়তো জানো তোমার বাবা মা কি সিদ্ধান্ত নিয়েছেন। আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই। আমি একটা অনিশ্চিত জীবনের মধ্যে আছি, কখন আমার মৃত্যু হয়ে যায় সেটা আমি নিজেও জানি না। তুমি কি আমার এই অনিশ্চিত জীবনে জড়াতে চাও? আমি তখন তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছে। এমনিতেই আমি তার প্রেমে পাগল, এরপরেও এসব কথা বলছিল। আমি তখন তাকে বললাম, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি অবশ্যই বিয়ে করতে রাজি। একটা সত্যি কথা বলি, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। কিন্তু রিয়া সব কিছু বুঝে যায়। এরপর বাবা মায়ের সাথেই কথা বলেছে। সিয়াম তখন নিশার দিকে তাকালো, তার দিকে তাকিয়ে বলল, নিশা, জীবনটাকে যেরকম মনে করতেছো সেরকম নয়। আমার জীবনটা অনিশ্চিত। তুমি তোমার সুন্দর জীবন আমার জন্য কেন নষ্ট করবে? যদি আমি মারা যাই তাহলে তোমাকে সারা জীবন কান্না করে কাটাতে হবে। আমি চাই না আমার জন্য কেউ কান্না করে সারাটা জীবন পার করুক। নিশা তখন সিয়ামের দিকে তাকিয়ে কান্না করে বলল, আমি তোমার সাথে থাকতে চাই। তোমার সাথে থেকে যদি আমি সারা জীবন কান্না করি আমার কিছুই হবে না। তুমি প্লিজ এরকম কথা বলো না। আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে নিয়েই আমার জীবনের সব স্বপ্ন সাজিয়ে ফেলেছি। সিয়াম তখন তার কান্না দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া যে তাকে এতটা ভালোবাসে এটা সিয়াম কোনোদিনও বুঝতে পারেনি, কিন্তু আজ সেটা বুঝতে পারছে। সিয়াম তার দিকে তাকিয়ে বলল, নিশা, আমি বুঝতে পেরেছি তোমার আবেগগুলো এবং আমিও তোমাকে পছন্দ করি, এটা মিথ্যা নয়। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, তোমার এত সুন্দর জীবন, এত লম্বা একটা ভবিষ্যৎ পড়ে আছে, তুমি আমার সাথে কেন কাটাবে তোমার জীবন? তাহলে আমার কথাও শুনে রাখো। যদি তোমাকে বিয়ে করতে না পারি তাহলে আমি মারা যাব। তুমি যদি আমাকে ছেড়ে চলেও যাও তাহলে আমি নিজের জীবন রাখবো না। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, যদি জীবনে বিয়ে করি তাহলে তোমাকেই করব। এই কথা শোনার পর সিয়াম তাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ এরকম করে কথা বলো না। আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম। তবে তোমার যদি এতই ইচ্ছে থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। আঙ্কেল আন্টির সাথে কোনো কথা বলতে হবে না, আমি অলরেডি সব কথা বলে ফেলেছি। আমি ভাবছিলাম তুমি রাজি হবে না, কিন্তু তুমি তো দেখি রাজি হয়ে জড়িয়ে ধরে বসে আছো। এটা শোনার পর সিয়াম পিছন দিকে তাকালো। পিছন দিকে তাকিয়ে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। সিয়াম তখন সেখান থেকে লজ্জা পেয়ে সরে গেল। সত্যি সিয়ামের অনেক বেশি লজ্জা লাগছিল। নিজের ছোট বোনের সামনে এভাবে কাউকে জড়িয়ে ধরে বসবে থাকাটা তার কাছে কেমন জানি মনে হচ্ছিল। নিশা তখন রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই কি আসার সময় আর পেলি না? তোর ভাইটাকে সবেমাত্র জড়িয়ে ধরেছিলাম, এর মধ্যে চলে আসলি। হ্যাঁ রে ভাবি, কোনো চিন্তা করতে হবে না। তোমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি, এই সপ্তাহে তোমাদের বিয়ে, তাই সারা জীবন জড়িয়ে ধরে বসে থাকতে পারবে। এখন একটু ধৈর্য ধরো। এরপর আমরা দু বান্ধবী হেসে উঠলাম। তারা দুজন গিয়ে বাবা মায়ের সাথে কথা বলে। বাবা মা দুজনে অনেক খুশি ছিলেন। আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমার জীবনে আমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছি তার সাথে আমার বিয়ে হবে। কিন্তু যতই নিজের প্রিয় মানুষটা কাছে পাওয়ার সময় গুনছিলাম ততই মনের মধ্যে একটা ভয় ঢুকছিল। সে যে কাজটা শুরু করেছে এটা সত্যি অনেক ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর অপরাধীদের পেছনে পড়েছে, তারা যে কোনো সময় যে কোনো ক্ষতি করে ফেলতে পারে।
সেই জন্যই আমি অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। আমি তখন প্রতি মুহূর্তে চিন্তা করতাম তাকে বলবো যে সেই কাজগুলো ছেড়ে দিক, কিন্তু তাকে এটা বললে সে আমাকে বিয়ে করা তো দূরের কথা, আমার থেকে অনেক দূরে চলে যাবে, কারণ এটা তার জীবনের একটা লক্ষ্য। তবে আমি তার পাশে থাকতে চাই, সব সময় সাপোর্ট করতে চাই, সেটাই আমি করেই যাব। আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। ওদিকে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। সাকিব এবং সবাইকে পাঠিয়ে বলে দিয়েছি রাফিকে খোঁজার জন্য, এবং তারা দিনরাত এক করে খুঁজছিল, কারণ রাফিকে ধরার মাধ্যমেই আমরা আরিফের কাছে পৌঁছতে পারবো। তবে ওইদিকে আরিফ কিছুটা হলেও বুঝতে পেরেছে যে এসবের পেছনে কিছু একটা রহস্য চলতেছে, কিন্তু এসব কিছু নিয়ে তার ভাবলে চলবে না। তার অনেক বড় একটা ডিল হবে অস্ত্র পাচার নিয়ে, এটা নিয়ে সে অনেক বেশি ব্যস্ত ছিল। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা এই বিষয়ে জানতে পেরে যায়। তখন স্যার আমাকে কল করে আসতে বলেন। আমি তখন ইমরানকে নিয়ে পৌঁছে গেলাম স্যারের কাছে। স্যার তখন আমাকে বললেন, দেখো সিয়াম, এই ডিলটা কিভাবে হবে, কোথায় হবে, সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। এই ব্যাপারে তোমাদের দুজনকে খোঁজ নিতে হবে, ওদের ব্যাপারে সব কিছু জানতে হবে। এটা কোথায় হচ্ছে সেটা যদি জানতে পারি এবং কিভাবে হচ্ছে এটা যদি জানতে পারি, তাহলে আরিফকে ধরতে পারবো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমার লোক কাজ করতেছে, ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, ওদেরকে আমি শেষ করে দেব। ওরা কোথায় এবং কিভাবে ডিল করতেছে সেটা আমি খবর পেয়ে যাব। আমার লোকজন কাজ করতেছে, আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তোমাদের দুজনের হাতে এই দায়িত্ব ছেড়ে দিয়ে আমি অনেকটাই নিশ্চিন্ত, কিন্তু যে কোনো প্রয়োজনে আমাকে কল করবে, আমি সব সময় রেডি আছি। ফোর্স নিয়ে সময় মতো সব জায়গায় পৌঁছে যাব। আমি নিজে মাঠে থাকবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি কাজ চালিয়ে যাও। স্যার আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের আর কোনো ভয় নেই, আমরা আরিফকে ধরে ফেলবো, আরিফ আমাদের হাত থেকে আর বাঁচতে পারবে না। শুনলাম বিয়ে করেছো। স্যারের কাছে এই নিউজটা কিভাবে আসলো সেটা জানতে পারলাম না, তবে মনে হয় ইমরান বলেছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, জি স্যার, আমার বোন আমাকে অনেক জোর করেছিল, সেজন্য রাজি হয়েছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ করলাম, অবশ্যই চলে আসবেন। হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি সময় মতো চলে আসবো। আমিও তোমার বিয়ে নিয়ে অনেক বেশি আগ্রহী ছিলাম। এরপর আমরা চলে আসলাম। এই সপ্তাহের ভেতরেই বিয়েটা শেষ করতে হবে সেটা আমি বলেছি, কারণ পরে কাজের চাপ বেড়ে যাবে। এসব ঝামেলা যদি এসে পড়ে যায় তাহলে আর কোনো কাজ ঠিক মতন করতে পারবো না। এভাবে আস্তে আস্তে বিয়ের দিন চলে আসলো। আমার পরিচিত কয়েকজন আর সামান্য কিছু মানুষ আছে, আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। সত্যি বলতে নিশাকে আমার জীবনে পেয়ে অনেক বেশি খুশি, কিন্তু তাকে আমি কতটা খুশি করতে পারবো সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাব তাকে খুশি করার। আমি তখন বাসর ঘরে ঢুকলাম। নিশা এসে আমাকে সালাম করলো। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আমি জানি না তোমাকে কতটা খুশি করতে পারবো, কিন্তু আমি চাই তোমাকে সবসময় হাসি খুশি দেখতে। তুমি আমার বোনকে দেখে রাখবে, আমার বোনের সাথে যেন কোনো ঝামেলা না হয় ওই দিকে খেয়াল রাখবে। তোমাদের বন্ধুত্ব নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি আমার বোনকে সবসময় হাসি খুশি দেখতে চাই। সে আমাকে বিয়ে দিয়ে খুশি হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় এবং অনেক বেশি কিছু। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে, আমি সবসময় রিয়াকে নিয়ে থাকবো। রিয়া আমার অনেক দিনের বান্ধবী, আমাদের দুজনের মধ্যে কোনোদিন কোনো ঝামেলা হয়নি, আশা করা যায় সামনেও হবে না। তবে তোমাকে সবসময় আমার পাশে দেখতে চাই আমি। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। সত্যি সে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি তখন তার সাথে ভালোবাসার সমুদ্রে হারিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ এখন যে করেই হোক আগে রাফিকে খুঁজে বের করতে হবে। রাফিকে যদি ধরতে পারি তাহলে কোথায় ডিল করবে সেটা জানতে পেরে যাব। ইমরান এবং সাকিব দুজনকে পাঠিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম কিছু লোকজন নিয়ে। এখন আমাদের সব দিকে ছড়িয়ে পড়তে হবে। আমার লোকজন চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাকে খুঁজে পেলাম না। সন্ধ্যার দিকে আমি যখন খুঁজছিলাম তখন হঠাৎ করে সাকিব কল দিল এবং সে বলল সে রাফিকে ধরতে পেরেছে। এটা শোনার পর আমি অনেক বেশি খুশি হলাম। আমি তখন ইমরানকেও বললাম চলে আসতে। আমরা সবাই চলে গেলাম আমাদের আস্তানায়। সেখানে গিয়ে দেখতে পেলাম রাফিকে বেঁধে রেখেছে। এটা দেখার পর আমি তার সামনে গেলাম। সে আমাকে আর ইমরানকে দেখে অনেক বেশি অবাক হয়েছে, এটা নিশ্চিত। তখন সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা এখনো বেঁচে আছিস? সিয়াম তখন গিয়ে তার গালটা চেপে ধরে বলল, তোরা কি ভেবেছিলি তোদেরকে না মেরে আমি মরে যাব? এটা কোনোদিনও হবে না। তোদেরকে এই পৃথিবী ছাড়া করব, এরপর আমরা মরব। সেই চিন্তা ছেড়ে দে,
কারণ তোরা বেঁচে থাকলো এখন আর বাঁচতে পারবি না। বয়স যদি একবার জানতে পারে তুই বেঁচে আছিস তাহলে তোদেরকে শেষ করে দিবে। তুই তোর বসের কথা পরে চিন্তা করবি, আগে নিজের জীবনের কথা চিন্তা কর। তোকে এখানে কেন ধরে নিয়ে এসেছে সেটা বুঝতে পারছিস না? আজকে তোকে শেষ করে ফেলবো, তুই আর আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। দেখো আমাকে মেরে কোনো লাভ নেই, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমাকে ছেড়ে দাও, না হলে বস তোমাদেরকে মেরে ফেলবে। এমনিতেই আবিরকে মেরেছ, এই জন্য বস অনেক বেশি এগিয়ে আছে। এখন যদি আমাকে মারো তাহলে কিন্তু তোমাদেরকে একদম ধ্বংস করে দিবে। আমাদেরকে ধ্বংস করবে এত বড় সাহস তোর বসের এখনো হয়নি। তোদেরকে আমরা শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমাদের হাত থেকে ও বাঁচতে পারবে না। স্যার এই ছেলেটার সাথে এত কথা বলে কোনো লাভ নেই, একে একটা উপযুক্ত সাথে দিতে হবে। আপনি একটু সরে আসুন, আমি ওকে একটু শিক্ষা দিয়ে দিচ্ছি। সিয়াম তখন পিছনে সরে আসলো। ইমরান আর সাকিব দুজনে গিয়ে তাকে মারতে শুরু করলো। রাফি তখন মার খাওয়ার পর কান্না করে বলল, আমাকে আর মেরো না, আমি কি করেছি? আমি তোমাদের কাউকে মারিনি, আমি নতুন কাজ শুরু করেছি। আমি শুধু তোমাদের বিষয়ে শুনেছি কিন্তু কোনো কিছু করিনি। তুই যদি এখন বাঁচতে চাস তাহলে তোর বস সামনে কোন ডিল করতেছে এবং কোথায় করছে সেটা আমাদেরকে বলবি। যদি না বলিস তাহলে তোকে এখানেই এবং এখনই শেষ করে দেব। এটা সম্ভব নয়, বস যদি একবার জানতে পারে যে আমি এই কথাটা বলেছি তখনই আমাকে শেষ করে দিবে। আমি এই কথাটা বলতে পারবো না, অন্য কিছু হলে আমি বলতে পারবো। আমরা তোকে কি এখানে বাঁচিয়ে রাখার জন্য নিয়ে এসেছি? যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে তোর বসের ব্যাপারে সবকিছু বলে দে, আমরা তোর বসকে ধরে নিয়ে আসবো এবং তারপর তোকে ছেড়ে দেব। দেখো আমি যতদূর জানি বস 9 তারিখে একটা ডিল করবে। চীনের একটা কোম্পানির কাছ থেকে কিছু গ্রেনেড আনছে, সেগুলো বিভিন্ন জায়গায় ফুটাতে হবে, অনেক দামি দামি জিনিস। সেই জন্য এটা বস নিজে দাঁড়িয়ে থেকে ডিল করবে। তুই আমাদেরকে ঠিকানাটা বল, কোথায় করবে? এত কিছু তোকে চিন্তা করতে হবে না। তোর বস আর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ও জীবনও এই ডিলটা করতে পারবে না। ওর জীবনের শেষ দিন হবে যেদিন ও ডিল করবে। এখন বল কোথায় ডিল করবে? আমি বেশি কিছু জানি না, আমি যতদূর জানি চীন সমুদ্র বন্দর থেকে 1 তারিখের মালগুলো ছেড়ে দেওয়া হয়েছে। 9 তারিখের মধ্যে এগুলো বাংলাদেশে পৌঁছে যাবে এবং সেদিন বস নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু কন্ট্রোল করবে। তাহলে অপেক্ষা করতে শুরু কর। তোর বসের জীবনের শেষ দিন এগিয়ে আসতে চলেছে, আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এর আগে তুই আরিফকে কি করে চিনবো সেই ব্যবস্থা করে দে। ওর একটা ফটো আমার কাছে দে। তখন রাফি ভয় পেয়ে তার ফোনটা বের করে আরিফের একটা ফটো দিল। এটা দেখার পর সিয়াম তাকিয়ে আছে। লোকটাকে দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল, যেমন তার কাজকর্ম ঠিক সেই রকমই দেখতে ভয়ঙ্কর। সিয়াম তখন ফটোটা নিয়ে বেরিয়ে আসলো। এরপরই ইমরানকে নিয়ে এসে বলল, ইমরান, আমরা দুইজন মিলে এই কাজটা করতে পারবো না, এর জন্য স্যারের সাহায্য নিতে হবে। তুমি এক কাজ করো, স্যারকে ফটো সহ সবকিছু পাঠিয়ে দাও, সব ইনফরমেশন স্যারের কাছে পাঠিয়ে দাও, কারণ স্যারের সহযোগিতা নিতে হবে, না হলে আমরা দুইজন মিলে কিচ্ছু করতে পারবো না। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকে সন্ধ্যার দিকে সব কিছু পাঠিয়ে দিব আর স্যারকে বলে দিব সময় মতো সব কিছু প্রস্তুত করে রাখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে যাচ্ছি, আর স্যার কি করবে সেটা আমাকে জানাবে। সিয়াম তখন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পর সবার সাথে বসে কথা বলল। সিয়ামের জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। যেই মানুষটাকে ধরার জন্য এতদিন থেকে অপেক্ষা করছিল তাকে ধরতে পারবে, এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগছিল তার। কিন্তু এটা অনেক ভয়ঙ্কর, সেটা সিয়াম জানে। তখন নিশা সিয়ামের কাছে এসে বলে, আচ্ছা তোমার কি এই কাজটা শেষ হবে না? আমার অনেক বেশি ভয় করে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো? তোমার এই কাজটা কি শেষ হবে না? নিশা, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ হয়ে যাবে। 9 তারিখ আরিফকে ধরার জন্য একটা সুযোগ আছে। এই সুযোগটাই যদি ওকে ধরতে পারি তাহলে আস্তে আস্তে বিপদ কেটে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি একজন সৈনিক স্ত্রী, সেই জন্য এরকম বিপদ মাঝে মাঝে আসতে শুরু করবে। তাই এইসব বিপদে ভয় পেলে চলবে না। আমার যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আগেই তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছো সব সময় সাপোর্ট করবে, সেজন্য আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাই প্লিজ এই কথাটা বলবে না। নিশা তখন তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় সাপোর্ট করব। আমার শুধু ভয় লাগছিল, এই জন্যই বলছিলাম।
এরপর তারা অপেক্ষা করতে শুরু করলো কখন 9 তারিখ আসবে। 8 তারিখ সিয়াম তার স্যারের সাথে দেখা করে সব কিছু ঠিক করে ফেলল, কারণ কালকে অনেক বড় একটি লড়াই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল নিশা তার পাশেই বসে আছে। সিয়াম বুঝতে পারছে সে অনেক বেশি ভয় পাচ্ছে। সিয়াম তখন তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না নিশা, আমার কিছুই হবে না। সত্যের জয় চিরদিন হবে, তাই এটা বিশ্বাস রাখো, আমার কিছুই হবে না, আমি সবকিছু সমাধান করতে পারবো। বলেই সিয়াম বাড়ি থেকে বেরিয়ে আসলো। সে জানে না কি হবে, তবে নিশাকে বলে এসেছে তার বিশ্বাস তাদের জয় হবে। সত্য কোনোদিনও চাপা থাকতে পারে না। সিয়াম তখন তার স্যারের সাথে গিয়ে দেখা করলো। সেখানে সিয়ামের যত লোকজন আছে সবাই আছে, সাথে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাও রয়েছে। সেনাপ্রধান তখন সিয়ামকে বলল, সিয়াম, আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। আমি এবং তুমি সবার সামনে থাকব এবং ইমরান এবং বাকি যত অফিসার আছে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়বে। সবাই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে আমাদের এত বড় একটা পরীক্ষা, আজকে যে করেই হোক আমাদের জিততেই হবে। এরপর তারা অপেক্ষা করতে শুরু করলো। তারা সবাই আগে চলে এসেছে এবং সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ল, কারণ একটু পরেই আসল লড়াই শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল সেখানে কয়েকটি গাড়ি চলে এসেছে। সেই গাড়িগুলো দেখে সিয়াম খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, কারণ এই গাড়িগুলোর মধ্যে যে কোনো একটি গাড়িতেই আরিফ আছে। কিছুক্ষণ পর দেখল আরিফ গাড়ি থেকে বেরিয়ে পড়েছে এবং দাঁড়িয়ে থাকা একটি জাহাজের কাছে গিয়ে কিছু লোকজনের সাথে কথা বলছিল। তখন সেনাপ্রধান সিয়ামকে বললেন, এটাই সুযোগ, অ্যাটাক করতে হবে। আমরা চারদিকে থেকে অ্যাটাক করব। আরিফ যেন কোনো দিক দিয়ে পালাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। স্যার, আমাদের অর্ডার করতেই আমরা ঝাঁপিয়ে পড়লাম চারদিক থেকে। আরিফের ওপর আক্রমণ করতে শুরু করলাম, কিন্তু আরিফের সাথে অনেক লোকজন ছিল। সবাই আমাদের উপর উল্টো আক্রমণ করেছিল। আশেপাশে যত লোকজন ছিল সবাই পালাতে শুরু করলো, কারণ অনেক গোলাগুলি চলছে। আরিফ তখন আমাকে দেখে অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না আমি বেঁচে আছি। আমার দিকে গুলি করতে যাবে, তখন ইমরান পেছন দিক থেকে গুলি করে দিল। আমি তখন ইমরানের দিকে তাকালাম, ও চোখের ইশারায় শান্ত হতে বলল। এরপর আমরা সবাই আরিফের মাথায় বন্দুক তাক করলাম। আরিফ তখন অনেক বেশি ভয় পেয়ে গেছে। আমরা তার মাথায় বন্দুক ধরে আছি। তখন আমি তার দিকে তাকিয়ে বললাম, অনেক পালিয়ে বেরিয়েছিস, অনেক মানুষের ক্ষতি করেছিস, আজ আর বাঁচতে পারবি না। আজ তোকে শেষ করে দিব। যত মানুষকে হত্যা করেছিস সবার হিসাব দিতে হবে তোকে। আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি ভুল করে ফেলেছি, আমি সব কিছু ছেড়ে দেব, ভালো হয়ে যাব আমি। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তেমনি তুই কোনোদিন ভালো হবি না, সেটা আমি জানি। তুই আমার ভাইকে মেরেছিস, আমাদের পরিবারের লোকজনকে শেষ করে দিয়েছিস। আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন যারা, তাদেরকে শেষ করে দিয়েছিস। তোকে ছাড়া হবে না। তখন আরিফ কান্না করতে শুরু করলো, কিন্তু তারা আরিফকে টেনে নিয়ে গেল। আজ তারা অনেক বেশি খুশি, কারণ তারা একটা জঘন্য অপরাধীকে শাস্তি দিতে পেরেছে, যাকে এতদিন কেউ খুঁজে পাচ্ছিল না। তাকে তারা ধরতে পেরেছে। সিয়াম তখন ইমরানকে জড়িয়ে ধরে বলল, ইমরান, আমি বলেছিলাম না আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের কোনো কিছুই আটকাতে পারবে না। আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পেরেছি। আপনি পাশে থাকলে আমরা আরও বড় বড় অনেক যুদ্ধ জয়ী হব। আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। আপনি সত্যি একজন যোগ্য সৈনিক। এরপর আমি আমার বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর যখন এই ঘটনা সবাই শুনলো, সবাই অনেক বেশি খুশি হলো, কারণ সবাই এটাই চাইছিল। পরের দিন সকাল থেকে বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ বের হতে শুরু করলো এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলো। এত বড় একজন অপরাধীকে ধরতে পেরেছি, এটা সত্যি আমাদের কাছে অনেক আনন্দের বিষয় ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে, সেজন্য আমি এবং স্যার এবং ইমরান চলে গেলাম সেখানে। সাথে করে নিশা এবং আমার সবচেয়ে আপনজন আমার বোন রিয়াকে নিয়ে গিয়েছি। সবাইকে সম্মাননা প্রদান করা হলো। আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম। এরপর স্যার নিজের অনুভূতি ব্যক্ত করলেন, আমার অনেক প্রশংসা করলেন, কিন্তু আমার এসব খারাপ লাগছিল। আমি নিজের দেশের জন্য কিছু একটা করতে পেরেছি, এটার জন্য আবার এত প্রশংসা করতে হয় নাকি? এরপর আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলো। তখন আমি বললাম,
এখানে উপস্থিত সবাই আমার থেকে বড় বড় মানুষ। আমি সবার মধ্যে অযোগ্য, কিন্তু আমাকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমার বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু কিছু অনুভূতি ব্যক্ত করতে চাই আপনাদের সম্মুখে। আমার জীবনে অনেক খারাপ খারাপ সময় গিয়েছে। পেছনের সেই সময়গুলোতে যে মানুষকে পাশে পেয়েছি, সেই মানুষদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যার মধ্যে আমার আঙ্কেল আন্টি অর্থাৎ আমার স্ত্রীর বাবা মা দুইজনই আমাকে অনেক বেশি এবং আমার বোনকে অনেক বেশি আদর করেছেন, আমাদেরকে আগলে রেখেছেন। সেই সাথে একটা মানুষের কথা না বললে হবে না, সেই মানুষটা হলো ইমরান, আমার সবচেয়ে বড় সহযোগী এবং আমার বন্ধু বলতে পারেন। সে যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কোনোদিন এই কাজটা কমপ্লিট করতে পারতাম না। সাথে আমাদের স্যার অনেক বেশি সহযোগিতা করেছেন আমাদেরকে, সেজন্য আমরা স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। যখন আমরা একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম তখন আমরা স্যারের কাছে এসেছিলাম। স্যার তখন আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছেন। একটা কথা বলতে চাই, অপরাধ দমন করার চেয়ে অপরাধ না হতে দেওয়াটাই ভালো। অপরাধ কিভাবে বন্ধ করা যায় সেটার প্ল্যান করতে হবে আমাদের সবাইকে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। অবশেষে একটা কথাই বলতে চাই, জীবনে কোনো মুহূর্তে হাল ছেড়ে দেবেন না। যখনই মনে করবেন পুরো পৃথিবী আপনার বিরোধিতা করছে, তখন মনে করবেন আপনার মানসিক শক্তি আপনার একমাত্র সহযোগী। নিজের প্রতি বিশ্বাস রাখবেন এবং এগিয়ে যাবেন, নিশ্চয়ই একদিন সফলতা আসবে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি দেশের জন্য আরো অনেক কাজ করতে পারি। বলে সিয়াম বক্তব্য শেষ করলো। বক্তব্য শেষে দেখায় নিশা তার দিকে তাকিয়ে কান্না করছে। সিয়াম তখন তাকে জড়িয়ে ধরল। এই মানুষটা তাকে অনেক বেশি সাপোর্ট করেছে। সিয়াম তখন তাকে জড়িয়ে ধরে বলল, হেই পাগলি, কান্না করছো কেন? আমি সব সময় তোমার পাশে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। আজ আমার কতটা আনন্দ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। তোমাকে এভাবে আমার কাছে পাবো আমি কোনোদিন কল্পনাতেও করতে পারিনি। আমার স্বপ্ন পূরণ হয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি। আমার আর কিচ্ছু চাই না। সিয়াম তখন তাকে নিয়ে বাসায় ফিরে গেল। সাথে তার বোনও আছে। রিয়া সিয়ামের জন্য আলাদা একটা শক্তি। আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকি এবং অপরাধের প্রতিবাদ করি, তাহলে নিশ্চয়ই একদিন সব কিছু শেষ হবে। অন্যায় করে কেউ কোনোদিনও শান্তিতে থাকতে পারে না, তাই অন্যায় করা থেকে বিরত থাকবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গল্পে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।